এই গল্পটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। শুনছেন মিডনাইট স্পেশালের এইবারের নিবেদন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা মতি বিবির দরগা। নিজে তো শুনছেন, অন্যদেরও শোনাতে ভুলবেন না কিন্তু। টিল দেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ডোন্ট ফরগেট দ্য বেল আইকন। তাহলে শুরু করা যাক। কি এক শব্দে ঘুম ভেঙে গেল, যেন দরজা খোলার শব্দ। চোখ খুলে দেখি ঘর অন্ধকার। একটু অবাক লাগলো। আমার অভ্যাস জানলা খুলে রাখা। কেন জানলা বন্ধ করে শুয়েছি কয়েক মুহূর্ত ভেবেই পেলাম না। তারপর হঠাৎ মনে পড়ে গেল সব কথা। অমনি উঠবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। শরীরে এতটুকু জোর নেই। মাথার ভেতরটা শূন্য লাগছে, তেষ্টাও পেয়েছে, তাই ওঠা দরকার। মনে পড়ছে ওনার দিকে কুঁজোয় জল রেখে গেছে দরবেশ সাহেব। বলে গেছে, অসুবিধে হলে ডাকবেন, পাশের ঘরেই আছি। কিন্তু ডাকতে গিয়ে টের পেলাম গলায় আওয়াজ বেরাচ্ছে না। কেন যে সেই অলক্ষণে বাসটায় চেপেছিলাম। অত ভিড়ের বাসে চাপার অভ্যাস নেই, পারিও না। ইচ্ছে করলেই বন্ধুর বাড়িতে রাতটা আরামে কাটিয়ে আসতে পারতাম। ওরের বাসটা নাকি খালিই যায়। অথচ কি এক ভুতুরে জেদ আমায় পেয়ে বসেছিল। সন্ধ্যের দিকে আগা 5 তলার লোকেটাসা বাসটা এসে দাঁড়াতেই নির্বোধের মতন গুঁতো মেরে ঢুকে পড়লাম। পাদানিতে অনেকগুলো পায়ের উপর পা বসালাম। ওরা আপত্তি করেছিল। হচ্ছেটা কি? আগে কি কোনোদিন বাসে চাপেননি? আচ্ছা বেকুব লোক তো বাবু। আরে পাটা তো দিলেন 12টা বাজিয়ে। বাসটা স্টার্ট দিয়ে খুব জোরে চলতে শুরু করলো। প্রায় মাইলখানিক ঝগড়াঝাটি চলল গিয়ে লোকগুলোর সঙ্গে। আরে ও দাদা, একটু দেখে দাঁড়াবেন তো। তারপর কে যেন আমাকে হ্যাঁচকা টানে চলন্ত বাস থেকে নামালো। অর্থাৎ আমি ছিটকে পড়ে গেলাম। ভাগ্যিস পিচের রাস্তায় পড়িনি। রাস্তার ধারে পুরো ঘাসের ওপর পড়ে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। যখন আমার জ্ঞান হলো, টের পেয়েছিলাম সামনে কেউ দাঁড়িয়ে আছে। তার হাতে অদ্ভুত একচোখা একটা লণ্ঠন। লণ্ঠনটার আলোর রং নীল। অমন কাছে ঢাকা পাতে নিয়ে মানুষ ঘোরাঘুরি করে অস্মিনকালে দেখিনি। আলোর পেছনে আবছাত দেখতে পাচ্ছিলাম লোকটাকে, দৈত্যের মতন প্রকাণ্ড। সে আলোটা আমার পাশে রেখে গম্ভীর গলায় বলেছিল, কে আপনি? এইভাবে রাস্তার ধারে শুয়ে আছেন কেন? নেশা করেছেন বুঝি? অত কষ্টের মধ্যে হাসি পেয়েছিল। মাতাল নই, বাস থেকে পড়ে গেছি। তারপর কি হয়েছে জানি না। সে কি? বলে লোকটা আমার পাশে ঝুঁকে এসছিল। তারপর লণ্ঠনটা তুলে পা থেকে মাথা অবধি দেখে নিয়ে বলেছিল, জখম হয়নি তো? বুঝতে পারছি না। রক্ত টক্ত দেখতে পেলেন কি? না, তবে হাড়ে আঘাত লাগতে পারে। টের পাচ্ছেন কিছু? কে জানে। উঠবার চেষ্টা করুন তাহলে, কাছেই আমার ডেরা। এখন যেমন আমার শরীরের অবস্থা, তখনও ঠিক এমনই ছিল। লোকটা শেষে আমায় দুহাতে শূন্যে উঠিয়েছিল। তারপর ফের জ্ঞান হারিয়েছিলাম। দ্বিতীয়বার জ্ঞান ফিরে দেখেছিলাম এই ঘরে শুয়ে আছি, খাটিয়ায় বিছানার ওপর। সেই নীল আলোর লণ্ঠনটা নেই। ঘরের মাঝে একটা হ্যারিকেন রয়েছে, আর আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আলখাল্লাধারী নীল লম্বা চওড়া এক দরবেশ। কালো আলখাল্লা, গলায় লাল নীল পাথরের মালা, কাঁচা পাকা চুল ও দাড়ি, খাড়া নাক, লালচে টানা টানা চোখ। তার হাতে একটা গ্লাস। আমাকে চোখ খুলতে দেখে বলেছিল, শরবতটা খেয়ে নিন। কই, হাঁ করুন দেখি, খাইয়ে দিচ্ছি।
একটু ঝাঁঝালো সুগন্ধ সেই শরবত কয়েক ঢোক ঘেলা মাত্রই আমার শরীরে যেন বিদ্যুতের খেলা শুরু হয়েছিল। ভয় পাওয়া গলায় বলেছিলাম, কিসের শরবত? দরবেশ হেসেছিল। ভয় পাবেন না, বিষ নেই, খুব উপকারী দাওয়াই আছে ওতে, এক্ষুনি সুস্থ হয়ে উঠবেন। একেবারে সুস্থ হতে না পারলেও উঠে বসবার শক্তি ফিরে পেয়েছিলাম। তারপর ওর সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা হয়েছিল। জানতে পেরেছিলাম বিশাল মাঠের মধ্যে এক দিঘির ধারে নির্জন দরগায় আমি আশ্রয় পেয়েছি। এর নাম মতিবিবির দরগা। এক তপস্বিনীর কবর আছে এখানে। তার উপর একটা পাথরের ঘর আছে। সেই ঘরে দরবেশ থাকে, পিদিম জেলে আগরবাতি পোড়ায়, সাধনা টাধনা কি সব করে। এই ঘরটা পরে ইট দিয়ে বানানো হয়েছিল। ভক্ত বা দৈবাত বিপদে পড়ে কেউ এলে তাকে এই ঘরেই থাকতে দেওয়া হয়। কিছুক্ষণ পর দরবেশ আমাকে খান 2 মোটা রুটি আর খানিকটা গুড় দিয়ে গেছিল। বলেছিল, মেহেরবানি করে এই দিয়ে খিদে মিটিয়ে নিন, আমি ফকির, বুঝতেই পাচ্ছেন। এই যথেষ্ট, তবে খিদে আমার বিশেষ নেই। আপনি এইগুলো। দরবেশ আপত্তি করেছিল। না না, আপনার কিছু খাওয়া দরকার, খেলেই গায়ে জোর হবে। আল্লাহর দয়া আপনি বেঁচে গেছেন। এইভাবে চলন্ত বাস থেকে পড়লে মানুষ বাঁচে না, যদিও বা বাঁচে হাড়গোড় আস্ত থাকে না। আমার হাড়গোড় আস্ত আছে তা ঠিক, কিন্তু শরীর এত দুর্বল হয়ে গেছে কেন বুঝতে পারছি না। দরবেশের প্রতি কৃতজ্ঞতা দেখিয়ে রুটির টুকরোটা ছিঁড়ে মুখে পড়লাম। ফের সেই শব্দটা শোনা গেল। খুব পুরনো জং ধরা লোহার কপাট খোলার মতো শব্দ, কিন্তু কিছুটা চাপা। ঘুটঘুটে অন্ধকার ঘর। অন্তত তেষ্টা মেটানোর জন্য যথাশক্তি চেষ্টা করলাম উঠে বসতে। তারপর মনে পড়ল পাঞ্জাবির পকেটে দেশলাইয়ের প্যাকেটটা আছে, সিগারেটও আছে। পাঞ্জাবিটা মাথার কাছে রেখেছিলাম। অতি কষ্টে হাত বাড়িয়ে দেশলাইয়ের প্যাকেটটা বের করলাম। দেশলাই জেলে কুজোর কাছে গেলাম। মাথা ঘুরছে, প্রতি মুহূর্তে মনে হচ্ছে আবার জ্ঞান হারাবো। কুজোর মুখে গেলাস আছে। দেশলাইয়ের কাঠি নিভে গেলে আন্দাজ করে জল ঢেলে চোঁ চোঁ করে গিলে ফেললাম। তারপর খাটিয়ায় ফিরে এসে সিগারেট ধরালাম। দ্বিতীয়বার দরজা খোলার মতো বিস্ত্রি চাপা শব্দটা শোনা গেল। তারপর মনে হলো বাইরে এইমাত্র ঝড় এসে পড়েছে। শন শন শোঁসো আওয়াজ বাড়তে থাকলো। ছোট্ট দুটো জানালা আছে দুদিকে। একটা জানলা আচমকা খুলে গেল। ঘরে হু করে ঢুকে পড়লো ঝড়টা। কষ্ট করে উঠতেই হলো। জানলা বন্ধ করবার জন্য উঠে দাঁড়াবার চেষ্টা করলাম। কিছুক্ষণ চেষ্টার পর দেয়াল ধরে উঠে দাঁড়াতে পারলাম, কিন্তু জানালাটা কিছুতেই আটকানো যাচ্ছে না। ঘরের ভেতর খড়কুটো ধুলোবালি ঢুকে পড়ছে ঝড়ের সঙ্গে। বাইরের ঘরে ঘন কালো অন্ধকারে কি একটা প্রাণী যেন হুলস্থুল বাঁধিয়েছে। তারপর বিদ্যুতের ঝিলিক দিতে থাকলো। বাজ পড়ল খুব কাছাকাছি কোথাও। তখন ভাঙা গলায় ডাকবার চেষ্টা করলাম, দরবেশ সাহেব, দরবেশ সাহেব। কোনো সাড়া এলো না। দরজা অনুমান করে পা বাড়ানো।
দরজাটা খুঁজে পাবার পর যেই চিটকানি খুলতে গেছি, কানে এলো চেরা গলায় সুর ধরে কেউ গান করছে বাইরে। जो ना जाने हक की ताकत। এই দুর্যোগের রাতে নির্জন দরগার দরবেশের হঠাৎ গান করবার ইচ্ছে কেন জানি না। দরজা খোলার সঙ্গে সঙ্গে ঝড় যেন হাত বাড়িয়ে আমাকে টেনে নিল। বারান্দায় ছিটকে পড়লাম। দাঁতে দাঁত চেপে মনে মনে বললাম, আমায় জ্ঞান হারালে চলবে না, মাথা ঠিক রাখতেই হবে। বারান্দার সামনে বিদ্যুতের আলোয় ছোট্ট একটা উঠোন আর ইদারা চোখে পড়ছিল। দরবেশের ঘরের দিকে দেয়াল ধরে এগাতে গিয়ে হঠাৎ চোখে পড়ল বিদ্যুতের আলোয় মুহূর্তের জন্য একটা সাদা ঝলসানো মূর্তি, এবং মূর্তিটি স্ত্রী লোকের। তাতে ভুললে ইদারার ধারে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে ভয় পাওয়া গলায় চেঁচিয়ে উঠলাম, কে কে ওখানে? ফের বিদ্যুৎ চিলিক দিল। ফের দেখতে পেলাম মূর্তিটাকে, কিন্তু এবার সে ইদারার দিকে ঝুঁকে রয়েছে। ভূতে বিশ্বাস করি না, কিন্তু ভয়ঙ্কর রাতে নির্জন দরগায় সেই বিশ্বাসের ভিত্তা নড়বড়ে হতে বাধ্য। ওদিকে সেই চেরা গলার গানটা সমানে হয়ে যাচ্ছে। আমি মরিয়া হয়ে দরবেশকে ডাকলাম, দরবেশ, দরবেশ। তারপর দরবেশের ঘরের দরজায় জোরে ধাক্কা দিলাম। দরজা খুলে গেল। ভেতরে পিদিম জ্বলছে, কালো একটা বেদি শিওরে। দরবেশ নেই। এদিকটা ঝড়ের উল্টো দিক, তাই ঘরে ঝড়টা ঢুকছে না। ইদারার ধারের মেয়েটাকে ভূত ধরে নিয়ে আমি আতঙ্কিত প্রাণীর মতন ঘরে ঢুকে পড়লাম এবং কাঁপতে কাঁপতে দরজা বন্ধ করে দিলাম। হ্যাঁ, বেদিটা কবর, সম্ভবত কোষ্ঠী পাথরের তৈরি। ফার্সিতে কি সব লেখা আছে, কিন্তু তখনই চমকে উঠলাম। বেদির ওপর 3টে মরার মাথা রয়েছে। আবছা আলোয় মরার মাথাগুলো বিকট দেখাচ্ছে। আরো ভয় পেয়ে গেলাম। এমন সময় বাইরে সেই গানটা থেমে গেল এবং মনে হলো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। বেদি থেকে একটু তফাতে কম্বলের আসন পাতা ছিল, সেইখানে গিয়ে বসে পড়লাম। তারপর কি আশ্চর্য, বন্ধ করে রাখা দরজাটা হঠাৎ মজমজ করে উঠল, তারপর খুলে গেল এবং সঙ্গে সঙ্গে বেদির পিদিমটা নিভে গেল। দরজার সামনে সেই নীল একচোখা লণ্ঠন হাতে দরবেশ দাঁড়িয়ে আছে। সে আলোটা ঘরের ভেতর ঘুরিয়ে ঘুরিয়ে নিঃশব্দে কিছু দেখে নিল, তারপর বেদির দিকে ঘুরিয়ে রাখল। দরবেশ আমাকে লক্ষ্য করল না। তার স্যালুয়েট মূর্তি ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। এতক্ষণে তার মুখের দিকে তাকিয়ে দারুণ চমকে উঠলাম। এ কি কোনো জীবিত মানুষের মুখ হতে পারে? দৃষ্টি কেমন অদ্ভুত, নিষ্ফল, শূন্য। হাঁটু ভাঁজ করে পুতুলের মতন বসে পড়ল সে কবরের সামনে। বাইরে বৃষ্টির শব্দ, ঝড়ের শব্দ, বজ্রপাতের ভয়ঙ্কর শব্দ। মনে হচ্ছে পৃথিবীর শেষ মুহূর্তটি আসন্ন। এদিকে বেদির মতন কবরের ওপর লম্বাটে নীল আলো থেকে ক্রমশ ধূপের ধোয়ার মতো ধূসর
বা নীল কি একটা আবছায়া ঘনিয়ে উঠেছে। তারপর নাকে তীব্র হয়ে ঝাপটা দিল একটা কড়া সুগন্ধ। সুগন্ধটা অসহ্য লাগছিল, চেতনা অবশ করে দিচ্ছিল। তার আতঙ্কে কাঠ হয়ে দেখলাম ইদারার ধারে সেই মেয়েটি যেন শূন্যে ভেসে এলো এবং ধোয়ার মতো দরবেশকে ভেদ করে এগিয়ে গিয়ে বেদির ওপর স্থির হয়ে দাঁড়ালো। নীলাভ শরীর তার। হয়তো নীল আলোটাই এর কারণ হতে পারে। সে সুন্দর না কুৎসিত না সাধারণ বুঝতে পারছি না। হয়তো সেই বোধটাও হারিয়ে ফেলেছে, কিন্তু সে একেবারে নগ্ন। আমার তন্ময়তা ভেঙে গেল। দরবেশ ফের চেরা গলায় গান গেয়ে উঠল, কিন্তু এবার সুরটা অনেকটা মিঠে এবং চাপা। ঘুম ঘুম আচ্ছন্নতায় দুর্বোধ্য কি একটা গান গাইছে সে। সুরটাও অপরিচিত, একটু একঘেয়ে। কিছুক্ষণ পর সেই নারী মূর্তিটি বেদির ওপর দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ আমার দিকে তাকালো। সে অস্ফুট স্বরে একেবারে মানুষের গলায় আমার দিকে আঙুল তুলে বলে উঠল। সঙ্গে সঙ্গে দরবেশ ঘুরল আমার দিকে, প্রচন্ড গর্জন করে বলল, বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। কেন এই ঘরে ঢুকেছেন আপনি? নীল আলোর লণ্ঠনটা নিভে গেল। ঘুটঘুটে অন্ধকার এখন। বাইরে ঝড় বৃষ্টি সমানে চলছে। অন্ধকারে একটা হাত এসে আমার কাঁধ খামচে ধরল। তারপর দরবেশ আমাকে টেনে ওঠালো এবং একটা থাপ্পড়ও মারল গালে। ব্যাপারটা অপমানজনক, কিন্তু বাধা দেবার বা প্রতিবাদের ক্ষমতা ছিল না এতটুকু। অসহায়ভাবে তার হ্যাচকাটানি কতকটা শূন্যে ভেসে চললাম। এই দৈত্যর কাছে আমি নেহাত বামন। ভাবছিলাম আমাকে ঝড় বৃষ্টির মধ্যে বের করে দেবে, কিন্তু তেমন কিছু করল না। পাশে সেই ঘরটায় নিয়ে গিয়ে বিছানার উপর ফেলে দিল। তারপর ধমক দিয়ে বলল, খবরদার আর বেরাবার চেষ্টা করবেন না, তাহলে আপনাকে বাঁচাতে পারবো না। হুঁশিয়ার। সে বাইরে থেকে দরজা আটকে দিল। আমি ভাবতে থাকলাম ব্যাপারটা কি স্বপ্নে ঘটছে, নাকি সেই উগ্র আরব মেশানো শরবতের নেশায় যত সব উদ্ভট কাণ্ড দেখতে পাচ্ছি। কিন্তু না তো, আমি সজ্ঞান পুরোপুরি। যদিও শরীরের দুর্বলতায় দারুণ মাথাটা ঝিমঝিম করছে। তেজলাই আর সিগারেটের প্যাকেটটা বিছানায় রেখেছিলাম। খুঁজে নিয়ে প্রথমে লণ্ঠনটা ধরালাম, তারপর সেই জানলাটা বন্ধ করে দিলাম। ঘরের মেঝে যথেষ্ট বৃষ্টির ছাঁট এসে পড়েছে ততক্ষণে। বিছানার একটা পাশ ভিজে গেছে। সিগারেট টানতে টানতে সেই দৃশ্যটা আগাগোড়া ভাবতে থাকলাম। যা দেখলাম তা বাস্তব না অবাস্তব? সত্যি দেখেছি না স্নায়বিক বিকার? শেষে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে লণ্ঠনটা নিভিয়ে শুয়ে পড়লাম। বাইরে তখন ঝড় বৃষ্টির জোরালো ভাবটা অনেকটা কমেছে। শীত বোধ হচ্ছে। পাঞ্জাবিটা পরে ধুতির কাছাটাও খুলে গায়ে জড়িয়ে শুয়ে পড়লাম। একটু পরে ঘুমে চোখের পাতা জড়িয়ে এলো। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। ফের কি একটা শব্দে ঘুম ভেঙে গেল। এবারকার শব্দটা দরজা খোলার মতো নয়। কেউ কি আর্তনাদ করলো কোথাও? ঘুম ভাঙার পর কয়েক সেকেন্ড তার চেয়ে ছিল। দৃঢ় বিশ্বাস হলো একটা প্রচণ্ড আর্তনাদই শুনেছি।
দরবেশকে ডাকা বৃথা। তাছাড়া লোকটার অমন ভুতুরে ব্যাপার স্যাপার এবং আমার প্রতি অমন আচরণ মন বিষিয়ে গেল। কান পেতে থাকলাম। আর কোনো আর্তনাদ নয়, কিন্তু কে যেন চাপা গলায় কাঁদছে বাইরে। নিশ্চয়ই কাছাকাছি কোথাও বড় গাছ আছে, তার পাতা থেকে জল ঝরছে। ঝড়টা থেমেছে। অন্ধকারে দম আটকে আসছিল। লণ্ঠনটা নিভিয়ে দিতে হয়েছিল বাধ্য হয়ে, ঘরে বিষাক্ত গ্যাস জমার ভয়ে। এবার উঠে গিয়ে জানলাটা খুলে দিলাম। বৃষ্টি টিপটিপ করে পড়ছে। দূর দিগন্তে বিদ্যুৎ ঝিলিক দিল, কিন্তু মেঘ ডাকছে না। লণ্ঠনটা জ্বাললাম না। কান্নার শব্দ সমানে শোনা যাচ্ছিল। পা টিপে টিপে এগিয়ে সাবধানে নিঃশব্দে দরজা খুললাম। তারপর বারান্দায় গেলাম। তেমনি অন্ধকার হয়ে আছে বারান্দা। কান্নার শব্দটা কবরের ঘর থেকে আসছিল। নিঃশব্দে ওই ঘরের দরজায় উকি দিলাম। সেই নীলালোটা তেমনি লম্বাটে হয়ে বেদির উপর পড়ে আছে। তারপর যা দেখলাম, আতঙ্কে কাঠ হয়ে গেলাম। এত ভয়ঙ্কর দৃশ্য কখনো দেখিনি। বেদির ওপর মাথা রেখে দরবেশ চিত হয়ে দুহাত ছড়িয়ে শুয়ে আছে এবং তার গলাটা জবাই করা। চাপ চাপ টাটকা রক্ত ছড়িয়ে রয়েছে। চোখ দুটো তেমনি নিষ্পলক। সেই মেয়েটির স্যালুয়েট নগ্ন মূর্তি বেদির পাশে, এবং সে দুহাত মুখে ঢেকে ফুপিয়ে কাঁদছে। তার কালো একরাশ চুল সামনের দিকে ছড়িয়ে রয়েছে। দু হাঁটু ভাঁজ করে একটু ঝুঁকে বসে সে বিলাপ করছে। কয়েক মুহূর্ত হতবাক হয়ে তাকিয়ে থাকলাম। মাথা ঘুরতে থাকলো। যা দেখতে পাচ্ছি তা কি স্বপ্ন না বাস্তব? কি করা উচিত ভেবে পেলাম না। আতঙ্কে কাঠ হয়ে তাকিয়ে থাকলাম। তারপর কি একটা আমায় পাশ কাটিয়ে ঘরে ঢুকলো। একটা কালো প্রকাণ্ড বিড়াল। বিড়ালটা নিঃশব্দে এগিয়ে বেদির ওপর উঠল এবং দরবেশের মুখ চাটল। তারপর সে জিভ বাড়িয়ে দিল। আতঙ্ক বেড়ে গেল যখন দেখলাম সে দরবেশের গলার কাটা জায়গা থেকে রক্ত চেটে চেটে খাচ্ছে। বিড়ালটা ঢোকার সঙ্গে সঙ্গে মেয়েটির কান্না থেমে গেছিল। সে মুখ তুলে বিড়ালটাকে দেখতে থাকলো। বিড়ালটা রক্ত চাটতে চাটতে ভয়ঙ্কর মুখ তুলে যেন আমাকেই লক্ষ্য করছিল। তার ফলে স্নায়ুর উপর বারবার আঘাত আসছিল। অসহ্য লাগায় একটু সরে গেলাম। এই সময় ডাইনে ঘুরে আর এক বিচিত্র দৃশ্য দেখলাম। অন্ধকারে একটু দূরে তিনটে আলো আসছিল। হঠাৎ তিনটে আলো মিলেমিশে এক হয়ে গেল এবং প্রকাণ্ড আলোটা হলুদ বলের মতো ভাসতে ভাসতে স্থির হলো। তারপর আলোটা বুদবুদের মতো অনেকগুলো ভাগ হয়ে গেল। এই দিকে আসছিল দেখে আমি দ্রুত পায়ে ঘরে ঢুকলাম এবং দরজা নিঃশব্দে ভেজিয়ে কপাটের ফাঁকে চোখ রাখলাম। আলোটা বুদবুদের ঝাঁকের মতো এবং এত চঞ্চল যে গোনা যাচ্ছে না। অনুমান করলাম 1 ডজনের কম নয়।
আলোগুলোর কিন্তু একটুও ছটা নেই, অর্থাৎ কোনো কিছুকেই আলোকিত করছে না। আলোগুলো নাচতে নাচতে এসে বারান্দায় উঠল এবং কবরের ঘরেই ঢুকল, তা ঠিক। তারপর ও ঘরে চাপা গলায় কারা কথা বলছে শুনলাম। কয়েক মিনিট পর দেখি মেয়েটি সেই নীল লণ্ঠন নিয়ে বেরালো। আবছা দেখা যাচ্ছিল তার পরনে এখন শাড়ি রয়েছে, তার পেছন পেছন অনেকগুলো স্যালুয়েট মূর্তি যেন শূন্যে ভেসে যাচ্ছে। বিড়ালটাকে দেখতে পেলাম না, ওরা অন্ধকারে কোথায় অদৃশ্য হয়ে গেল। তখন লণ্ঠনটা জেলে নিয়ে বেরিয়ে এলাম। কবরের ঘরের দরজা খোলা। আলো তুলে ধরে দেখি দরবেশের জবাই করে রাখা শরীরটা তেমনি পড়ে আছে এবং গলার ফাঁকটা পরিষ্কার দেখা যাচ্ছে। এক ফোঁটা রক্ত নেই। বিড়ালটা সব চেটে পুটে খেয়েছে। ঘরের ভেতরে লণ্ঠনটা ঢোকাতেই কালো বিড়ালটা কোণের দিকে বসে আছে দেখতে পেলাম। সে নীল উজ্জ্বল চোখে তাকালো, মুখে রক্ত লেগে আছে। তারপর সে দ্রুত পায়ে আমার পাশ দিয়ে বেরিয়ে গেল। বেদির কাছে গিয়ে দরবেশের গায়ে হাত রাখলাম। আলখাল্লাটা ভিজে রয়েছে, নাড়িতে স্পন্দন নেই, বরফের মতো হিম সুরে। হঠাৎ সেই সময় চোখ গেল সেই তিনটে মরার মাথার দিকে। তিনটে মুন্ডু নাচতে শুরু করেছে। নাচতে নাচতে বলের মতন তারা আমার দিকে গড়িয়ে আসতে থাকলো। আর সহ্য করতে পারলাম না, লণ্ঠনটা তাদের উপর ছুঁড়ে মারলাম। কাঁচ ভেঙে গেল, তেল ছড়িয়ে আগুন ধরে গেল। তার মধ্যে মুন্ডু তিনটে নাচতে থাকলো। এক লাফে বারান্দায় পৌঁছালাম। তারপর অন্ধকারে কিভাবে এগালাম বলার নয়। আচার খেলাম কতবার। কাদায় জলে জামা কাপড় আর শরীর যাচ্ছে তাই মাখামাখি হলো। কিছুটা এগিয়ে আবছা ধূসর আলোয় ভরা মাঠে পৌঁছালাম। বৃষ্টি থেমেছে। আকাশের দক্ষিণ পশ্চিম কোণে এক টুকরো ভাঙা চাঁদ বেরিয়ে এসছে। সামনের পিচের পথটা দেখা যাচ্ছিল। সেইখানে গিয়ে ঘুরে দাঁড়ালাম। দরগার দিকটা বিশাল পাহাড়ের মতন দেখাচ্ছে, কালো হয়ে আছে। বুঝতে পারলাম জায়গাটা ঘন জঙ্গলে ভরা। রাস্তায় পৌঁছে সাহস বেড়ে গেল। হাঁটতে থাকলাম। শরীরে সেই দুর্বলতাটা আর নেই। দূরে একটা আলো দেখা যাচ্ছিল। মনে পড়ল ওধারে সেই ছোট্ট চটি যেখান থেকে বাসে চেপেছিলাম কাল সন্ধে। আলোটা লক্ষ্য করে চলতে থাকলাম। লোহাগড়া ব্লকের নিশীথ আমার বন্ধু। নিশীথ রায়চৌধুরী কৃষি অফিসার। ভোরবেলা আমাকে জলকাদা মাখা পুতুরের চেহারা দেখে ভীষণ অবাক হয়েছিল। সংক্ষেপে তাকে মোটামুটি সবটাই বললাম। সে কিছুক্ষণ নিষ্পলক চোখে আমার দিকে তাকিয়ে থাকার পর বলল, ঠিক আছে, আগে বাথরুমে ঢোক। আমার বউ বড্ড ঘুম কাতুরে, বেলা করে ওঠে, তোকে এই অবস্থায় দেখলে হুলস্থুল ঘটাবে। কাপড় চোপড় ছেড়ে স্নান করে এবং নিশীথের পাঞ্জাবি পাজামা পরে আরামে বসলাম। ততক্ষণে সূর্য উঠেছে। নিশীথ চা করে আনলো। চা খেতে খেতে বললাম, বাবারে এতক্ষণে কোমর ব্যথা করছে একটু একটু। নিশীথ বলল, ফিরে গিয়ে এক্সরে করাস। কিন্তু কথা হচ্ছে, ঝড় জলের সময় মতি বিবির দরগায় নিশ্চয়ই তুই ভীষণ রকমের দুঃস্বপ্ন দেখেছিস। না মানে তা ছাড়া তো এর কোনো ব্যাখ্যা হয় না। অসম্ভব। দরবেশের ডেড বডি নিশ্চয়ই ওখানে আছে, বরং পুলিশে খবর দেওয়া যা। নিশীথ হাসল। কি বলছিস? ওখানে কেউ থাকে না, সেরকম কোনো ঘরটরই নেই। তবে একটা কবর আছে বটে, এবং সেটা কোষ্টি পাথরে তৈরি। তুই বাস থেকে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিলি, ঠিক? জ্ঞান ফেরার পর নিশ্চয়ই ঝড়ের সময় আশ্রয় নিতে দরগায় ঢুকেছিলি। তারপর আঘাত পাওয়ার রিয়াকশনে জ্বর টর এসে গিয়েছিল। তারপর লম্বা চড়া একটা দুঃস্বপ্ন দেখেছিস।
রেগে বললাম। ঘর নেই তো ঝড় বৃষ্টিতে ছিলাম কোথায়? নিশীথ বলল, নিশ্চয়ই দরগার বটতলায় গিয়ে ফের অজ্ঞান হয়ে পড়েছিলি। অসম্ভব, এক্ষুনি আয় আমার সঙ্গে। স্বপ্ন হতেই পারে না। আরে আমার ব্যাগ ট্যাগ সব রয়েছে ওখানে। নিশীথ একটু হেসে বলল, ঠিক আছে, তোর ভুলটা ভাঙানো দরকার। একটু পরে ব্লকের জিপটা নিয়ে বরং বেরোবো। মুর্শিদাবাদ সাঁওতাল পরগনার সীমান্তে এই দরগা, নাম লোহাগড়া, বারমিডি রোড। বারমিডিতে স্টেশন আছে, সেখান থেকে আমার বাড়ি পৌঁছানোর অসুবিধা নেই। তাই নিশীথের বউয়ের কাছে দ্বিতীয় দফা বিদায় নিয়ে বেরালাম। হাসতে হাসতে বলল, আপনি আবার ভূতের পাল্লায় পড়ে ফিরে আসুন, তবে আপনার বন্ধুর সাহসটা বড্ড বেশি। দেখবেন সেই মেয়েটির প্রেমে পড়ে দাঁড়গায় না থেকে যায়। ও আবার ভীষণ ভক্ত নিউডের। দেখছেন না কত নিউড আর টেবিলে সাজিয়ে রেখেছে। মিনিট 5 এগিয়ে রাস্তার ধারে জিপ রেখে আমরা দরগার দিকে পা বাড়ালাম। তারপর থমকে দাঁড়ালাম। নিশীথ বলল, কি হলো? আমি বললাম, দেখ দেখ সেই কালো বিড়ালটা। একটা কালো বিড়াল ভাঙাচোরা প্রকাণ্ড চত্বরে বসে একটা থাবা তুলে গাল চুলকাচ্ছে। চত্বরের মাঝখানে কোষ্ঠী পাথরের কবর। বিড়ালটা থাবা নাবিয়ে আমাকে দেখতে থাকলো। কিন্তু কি আশ্চর্য, সেই কবরটা, ফার্সিতে লেখাটাও, কিন্তু এ তো ফাঁকা জায়গায় রয়েছে। উপাশে একটা প্রকাণ্ড বটগাছ। নিশীথ এগিয়ে গিয়ে জল কাদায় পড়ে থাকা আমার ব্যাগটা কুড়িয়ে নিয়ে বলল, তোর ব্যাগ নিশ্চয়ই। এই সময় ড্রাইভার একটু কেসে বলল, স্যার, শুনেছি এখানে এক ফকির থাকতেন, পরে তাকে খারাপ মার্ডার করেছিল। মেয়ে মানুষ নিয়ে গন্ডগোল। শুনে আমার মাথা ঘুরতে থাকলো। ব্যস্ত হয়ে বললাম, নিশীথ চলে আয়। जो ना जाने हक की ताकत, रब ना देवे उसको। শুনছিলেন মিডনাইট স্পেশালের এইবারের নিবেদন সৈয়দ মোস্তফা সিরাজের লেখা মতি বিবির দরগা। নিজে তো শুনলেন, অন্যদেরও শোনাতে ভুলবেন না কিন্তু। টিল দেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ডোন্ট ফরগেট দ্য বেল আইকন। তাহলে আসছি আগামী সপ্তাহে ঠিক রাত 9টায় নতুন কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে। আসতে ভুলবেন না কিন্তু।